তো উনিও তো এই আইসিটিতে ওরা ফাঁসি রায় হয়েছিল, উনি তো দেশে আসছে, নিয়ে কি ঝুলাই দিছে, তাই নাই তো, পরে তো তারা জামিনও দিয়ে দিছে তো। তো এটাতে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম তো ভাই। তাহলে চাইলে অনেক কিছুই হয়, সরকার চাইলেও অনেক কিছু হয়। সরকার কী করবে এটা সরকারের ব্যাপার, ওটা আমি আলোচনা করতে যাচ্ছি না। কাজে ওই কোনো কিছুই অত সহজ না। ভারতের হাই কমিশনার আমাদের এখানে আসলেন, গেলেন, আবার ওখানে চলে গেলেন, এগুলোকে আমি তো খুব ইতিবাচকভাবে দেখি। দেখুন উনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যে কথাগুলি বললেন, আমার কাছে বরং এগুলিকে অতিরিক্ত মনে হয়েছে যে মানে লোকটা মুগ্ধ হয়ে গেছে নাকি, আমার কাছে এরকম মনে হয়েছে। সাধারণত কূটনীতিবিদরা কিন্তু এভাবে কথা বলে না। ওনার যে মুগ্ধতা উনি প্রকাশ করেছেন, উনি আবার নিজে ব্যাখ্যাও দিয়েছেন যে আমি তো আসলে কূটনীতিবিদ না, আমি রাজনীতিবিদ। উনি কিন্তু এই কথা বলেছেন। তার মানে কি, উনি আমাদের দিক থেকে কিন্তু আমাদের যা করার আমরা তা করছি। এখন দেখেন অন্তর্বর্তী, এটা সত্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে পৌঁছিল। এর আগে কখনোই এত খারাপ সম্পর্ক কখনো হয় নাই। এখন সেখান থেকে তো উঠে আসা ছাড়া, উপরে দিকে যাওয়া ছাড়া, উন্নতি হওয়া ছাড়া তো আর কোনো পথ নাই। নামতে নামতে সর্বোচ্চ লেভেলে নামছিল, এবং এটা নামাটাই স্বাভাবিক ছিল। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি প্রথমেই যে ডায়লগ দিয়েছেন, তারপরে অনেক আমাদের এসে কিছু মানে আপনার মানে অকাল কুষ্মানো টাইপের বলবো, কিছু মানে কাণ্ডজ্ঞানহীন কিছু পলিটিশিয়ান যেভাবে বলছে 7 সিস্টার্স নিয়ে ওদেরকে আমরা আশ্রয় দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, এগুলো তো কোনো কথার মধ্যে পড়ে না রে ভাই। এটা অন্য একটা সার্বভৌম রাষ্ট্র, তাদের আন্দোলনে আপনি উস্কানি দিবেন, আশ্রয় দিবেন, এটা হয়? তো এগুলো তো বলছে আমাদের এখানে। তো বলার পর ওই সরকার তাদের মধ্যে কোনো ব্যবস্থাও নেয় নাই, কোনো প্রতিবাদও করে নাই। তো তখন তাদের সঙ্গে যে সম্পর্কটা আমাদের ছিল, যেটা যেখানে নাম ছিল, ওটা ভয়ঙ্কর। এখন দেখেন ভারতের সঙ্গে তো আওয়ামী লীগের সম্পর্ক খুব ভালো ছিল। এখন আওয়ামী লীগের পতন হওয়াতে ভারত নিঃসন্দেহে আনহ্যাপি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এত অনুগত আর কোথায় পাবে সে তো আমাদের এটা মনে করেন তাদের ছিল তখন যে অবস্থাটা ছিল, যে একটা হলো পশ্চিমবঙ্গ, একটা হলো পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী আছে, তারা তো এইভাবে আমাদের ট্রিট করতে পারে। এটা সত্য, এটা অস্বীকার করে কোনো লাভ নাই। এতে আওয়ামী লীগের কোনো ভক্ত সমর্থক দুঃখিত হইতে পারেন, বাট এটাই বাস্তবতা ছিল। এখন সে অবস্থা যখন চলে গেছে, তখন ভারত এটা আনহ্যাপি হতেই পারে। প্রথম কয়েকদিন একটু তবদা লেগে ছিল যে কী হলো এটা, তারপরে চেষ্টা করছে নানাভাবে, দেখছে ও হইতেছে না তো কাজটা। এবং সেই জন্যই কিন্তু ভারত সর্বশেষ কী বললো দেখেন আপনি, কয়েকদিন আগে যে 5 তারিখে যে প্রেস কনফারেন্স তো হলো ইন্ডিয়াতে, দিল্লিতে, ভারত ওই প্রেস কনফারেন্স সম্পর্কে কী বললো ওইখানে তারা সম্পৃক্ত যা যা কথা হয়েছে তাকে ভারত অনুমোদন করে না। খালি শেখ হাসিনার কথা না, কিন্তু ওই অনুষ্ঠানে যা যা কথা হয়েছে, যা যা কথা কে কে বলছে, জয় সাহেব বলছেন আমেরিকা থেকে, আমেরিকার নাগরিক কিন্তু উনি কথা বলছেন, তারপরে আপনার নওফেল সাহেব কথাবার্তা বলছেন, আরও অনেকে বলছেন, যা যা কথা এখানে হয়েছে ভারত তার কোনো কিছুটাকেই অনুমোদন করে না। তো ভারত এটাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু একদম বাতিল করে দিচ্ছে। আবার বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট সম্পর্কে কি বলছে, যে বাংলাদেশের ডিউলি ইলেক্টেড যে গভর্নমেন্ট, তো বৈধভাবে যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, তারা তো তার সঙ্গেই সম্পর্ক রাখতে চাচ্ছে। বিষয়টা কিন্তু ক্লিয়ার একদম, এখানে মেসেজ কিন্তু ভাই ক্লিয়ার। এখন এই মেসেজকে সামনের দিকে কীভাবে আপনি অগ্রসর করবেন সেটাই হলো ইম্পর্টেন্ট। এবং তারপরেই কিন্তু এই আমাদের হাই কমিশনার উনি দেখা করলেন, গেলেন। আমি মনে করি দেখেন মানে আনহ্যাপি হয়েছে, ওরা চলে গেছে মানলাম, কিন্তু তারপরেও বিএনপির সঙ্গে তো ভারতের সম্পর্ক কখনোই শত্রুতাপূর্ণ ছিল না। আগেও তো জিয়া রহমান সাহেব যখন ক্ষমতা ছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক তো আমাদের শত্রুতাপূর্ণ ছিল, বরঞ্চ ওই সময় তো আমাদের গঙ্গা চুক্তি, মোরারজী দেশাই এদেশ ওই সময় আমাদের পদ্মা চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি তো ওই সময় ওনারা বলে একটা হয়েছে, এবং এখনো মনে করা হয় দ্যাট ওয়াজ দ্য বেস্ট এগ্রিমেন্ট, এখনো মনে করা হয় কিন্তু ওই চুক্তিতে। তো এইগুলি তো ছিল সম্পর্ক। তারপরে খালেদা জিয়া 2 দফা ছিলেন, 10 বছর ছিলেন ক্ষমতায়। এই 10 বছরকে বিএনপির সঙ্গে এই গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্পর্ক ভালো ছিল না? ছিল তো, ছিল। দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, সফরে গিয়েছেন। দুইটা দেশের সম্পর্ক যা থাকে তাই ছিল, এতে তো কোনো প্রবলেম নাই। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, যে দুইটা প্রতিবেশী দেশ, প্রতিবেশী একসঙ্গে থাকলে একটু একটু ঝামেলা বাঁধে, কিন্তু প্রতিবেশী দুইজনের জন্যই দুইজনই উপকারী। আপনি যত পাওয়ারফুলি হন না কেন, আমি একটা ছোট মানুষ হইতে পারি, কিন্তু আপনি যদি আমার সঙ্গে সম্পর্ক খারাপ করেন,
আমারও যেরকম ক্ষতি হবে আপনারও সেরকম অস্বস্তি বাড়বে। দুজনের স্বার্থে সম্পর্ক ভালো রাখা উচিত। এই জিনিসটা দুই দেশ যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। কিন্তু আমি দেখেছি আমাদের এখানে কিছু পলিটিক্যাল পার্টি জি এইটাকে ইস্যু করে তারা পলিটিক্স করতে চায়। যারা করতে চায় তাদের সঙ্গে কিন্তু ওদের সম্পর্ক খারাপ না, কিন্তু মুখে তারা এটাকে ক্যাশ করতে চায়। এইটা ঠিক না। দেশের মানুষকে প্রতিবেশী সম্পর্কে বিগড়িয়ে দেওয়া, উত্তেজিত করা, এটা কোনো ভালো কাজ না। আমাদের এখানে কিছু আছে, আবার ওই পাশেও আছে, শুভেন্দু বাবু ওই পাশে আছে, ওই পাশে আছে, এইটা ভালো কাজ না। কিন্তু দুইটা দেশ প্রতিবেশীদের মধ্যে একটু ঝামেলা থাকবেই, আবার একটু ভালো সম্পর্ক থাকবেই, অম্লমধুর সম্পর্ক এটা সবসময় থাকবে। পৃথিবীর সব দেশই আছে, তারা সীমান্ত রক্ষী বাহিনী কেন থাকে? কিন্তু তার মানে এই না আমরা পরস্পরের দিকে সবসময় বন্দুক তাক করে থাকবো, তা না। আমাদেরকে ওদেরকে দরকার নাই। আমরা যখন কিছু ইম্পোর্ট করি, যখন আমরা পেঁয়াজটা, ডালটা, অমুকটা যখন ইম্পোর্ট করি, পেঁয়াজ কি চীনে পাওয়া যায় না? পেঁয়াজ তো ব্রাজিলেও পাওয়া যায়, আমি তো যে কোনো দেশ থেকে আনতে পারি। কিন্তু আমার জন্য কি ভারত যদি থেকে দাম একও হয়, তো পরিবহন খরচের কথা বিবেচনা করলে আমার জন্য এটা লাভজনক। আবার ওদের জন্য কিন্তু একই। ওরা যখন কোনো কিছু একটা বিক্রি করবে, তখন সে যদি কাছের জায়গায় বিক্রি করে, তারও তো পরিবহন খরচ আছে। তো দুই দিকেই কিন্তু আছে। যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় একটি, আর একটি হচ্ছে রাজনৈতিক বা রাজনৈতিকভাবে কোনো বিষয়ে প্রভাব বিস্তার করা। ঠিক আছে, এই দুটি বিষয় তো সম্পূর্ণ আলাদা। তারা তো চেষ্টা করছে রে ভাই। গত 2টা বছর কি চেষ্টা কম করছে? করছে তো, এখনো তো অনেকে করছে, করুক, এতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু এখনকার এজেন্ডা কি, আপনার কি মনে হয় যে এখন যে এখন শোনেন, আমি বলি, দৌড়ঝাঁপ, এখনকার সেই এজেন্ডা agenda- হলো যেমন ধরেন শেখ হাসিনা আসতে চান, আসেন, আমি তো খুবই হ্যাপি। আমি তো মনে করি সে আসলে পরে তাকে আমাদের অভ্যর্থনা দেওয়া উচিত। আসেন, অভ্যর্থনা দিয়ে তাকে জেল, তার মৃত্যু পাই। সে তো একটা কনভিক্টেড আসামি, তাই না? কনভিক্টেড তো আইনি প্রক্রিয়া তো অনুসরণ করতে হবে। আইন চলবে আইনের মতো করে। যেমন ধরেন আমাদের এখানে আমি আপনাকে এই তারেক রহমানের কথাই বলি। উনি বিএনপির চেয়ারপারসন তো অনেক দিন ধরে আছেন, উনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন। তো উনিও তো হিসাব নিকাশ করেই দেশে আসছেন। আগে আসেন না কেন? আসলে পরে আইনগতভাবে যা হইতো তাই তো হইতো। এয়ারপোর্টে আসতেন, নামতেন, ওনাকে জেলখানায় ঢুকতে হইতো, ওনার কর্মী সমর্থকরা এয়ারপোর্টে যাইতো, হইচই হইতো, মারামারি হইতো, হয়তো দেশে একটা অশান্তি হইতো, কী হইতো আমি জানি না, এগুলো সবে হাইপোথিসিস। কিন্তু যা হইতো ওটা কীভাবে হইতো, আইন যা ছিল তাই হইতো। আবার এই সরকার আমলে এখন যেটা হয়েছে, আইনগতভাবে ওনার বিরুদ্ধে একটা রায় আছে, ওই রায় নিয়ে উনি আসবেন, রায়ের বাস্তবায়নের জন্য সরকার চেষ্টা করবে। হয়তো ওনার কিছু ভক্ত থাকবে, তারাও ওখানে প্রতিরোধের চেষ্টা করবে। এই যে বিশৃঙ্খলাটা, এইটা আমরা চাই না। আমার কথাটা হলো কি, সব কিছু সিস্টেমেটিকভাবে হোক, যেটা আছে ওটা হবে। উনি আবার করবেন, আইনি লড়াই লড়বেন। অনেকে আবার বলতেছে অতি উৎসাহী যে ওনার তো আপিল করার সময় চলে গেছে 30 দিন, আনলে পরে তাই এটা ঝুলাই শুনছেন আপনি যে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চান, ওইটাও হয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝবেন আপনি। এক্সাম্পলটা হলো বাচ্চুরা জায়গার কথা খেয়াল আছে, আবুল কালাম আজাদ। তো উনিও তো এই আইসিটিতে ওনার ফাঁসি রায় হয়েছিল। উনি তো দেশে আসছে, নিয়ে কি ঝুলাই দিছে? তাই নাই তো, পরে তো তারা জামিনও দিয়ে দিছে, দিছে তো। তো এটাতে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম তো ভাই। তাহলে চাইলে অনেক কিছুই হয়, সরকার চাইলেও অনেক কিছু হয়। সরকার কী করবে এটা সরকারের ব্যাপার, ওটা আমি আলোচনা করতে যাচ্ছি না। কাজে ওই কোনো কিছুই অত সহজ না। একটা ভালো সরকার কোনটা? ভালো সরকারের কিন্তু নানা ধরনের বৈশিষ্ট্য আছে। ভালো সরকার ভালো প্ল্যান দেবে, পরিকল্পনা দেবে, ভালো জনগণের সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো থাকবে এবং ভালো কিছু করবে, এটা যেমন একটা ক্রাইটেরিয়া। আবার ক্রাইসিস ম্যানেজমেন্ট, এটাও একটা ক্রাইটেরিয়া কিন্তু। কারণ আপনি 5 বছর থাকবেন, কত ক্রাইসিস আসবে, কিন্তু সেই ক্রাইসিসগুলোতে আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন, এটাও কিন্তু একটা ভালো গভর্নমেন্টের একটা প্রমাণ হবে। আপনি যে কোনো জায়গায় ভুল করবেন, আপনি ঝামেলায় পড়বেন। আপনি তো ভাই সরকারে গেছেন, কথাটা খেয়াল করেন। 18 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষের দেশের 18 কোটি রকম সমস্যা। আমার সমস্যা আর আমার বউর সমস্যা কিন্তু এক না। ও এক কারণে সরকারের উপরে খেপবে, আমি আরেক কারণে খেপবো। 18 কোটির সমস্যাকে আপনি হ্যান্ডেল করবেন, এই প্রত্যাশা কিন্তু 18 কোটি মানুষেরই আপনার কাছে আছে। বাংলাদেশের মানুষের শুনেন, পৃথিবীতে অনেক গভর্নমেন্ট আছে, বলা হয় একটা কথা যে লেস গভর্নমেন্ট ইজ বেটার গভর্নমেন্ট। মানে যে গভর্নমেন্ট মানুষের জীবনযাপনের উপর যত কম হস্তক্ষেপ করে, সেই গভর্নমেন্ট হচ্ছে ভালো গভর্নমেন্ট, এটা বলা হয়ে থাকে। আমাদের এখানে উল্টা এই কারণে যে আমাদের দেশের মানুষের মধ্যে তো আসলে ওই ধরনের গণতান্ত্রিক পরিবেশের
সঙ্গে সম্পর্কটা খুব ক্ষীণ, কিন্তু আমাদের এখানে কিন্তু গণতন্ত্র টানা অনেকদিন থাকে নাই। 91 থেকে 2009 পর্যন্ত এইটুক সময় কেবল টানা ছিল, তাও আবার সন্দেহ আছে, স্থূল সূক্ষ্ম অনেক কিছু অনেক ছিল। অনেক অভিযোগ ছিল। তো এছাড়া কিন্তু গণতন্ত্র কিন্তু স্থায়ী হয় না আমাদের সবসময়, এখানে। হ্যাঁ। অথচ ওখানে দেখেন আপনার 100-200 বছরের গণতন্ত্র। তো সেই সমস্ত দেশগুলিতে কিন্তু তারা লেস গভর্নমেন্টের পক্ষে। আমাদের এখানে কি জানেন, সাধারণ মানুষের আমরা এত সরকারের উপরে মুখাপেক্ষি, মানে আমি রাস্তা দিয়ে হাঁটতে গেছি, হাঁটতে যেয়ে হোঁচট খেয়ে পড়ে গেছি, তাও আমি গভর্নমেন্টের দোষ দেই যে রাস্তা সমান করে নাই কেন। এটা কিন্তু আমাদের দেশের মানুষের মেন্টালিটি। হ্যাঁ। তো এই জায়গাটাতে গভর্নমেন্টের উপর ভালো থাকা গভর্নমেন্টের জন্য আসলে অগ্নি পরীক্ষা একটা, কিন্তু কিছু তো করার নাই। আমি তো রাতারাতি মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে পারবো না, এইটা যাইনি তো আপনি ক্ষমতায় গেছেন। এখন আমার খালি একটাই বক্তব্য আপনাদের কাছে, ভাই আপনারা সরকারে আছেন, বাবুল ভাইকে বলি, উনি তো গভর্নমেন্টের পার্ট অফ গভর্নমেন্ট না, নানাভাবেই। আমি খালি জানতে চাই যে আপনার এলাকার মানুষজন বলে যে এই লোকটা আমাদের জন্য কিছু করার চেষ্টা করতেছে। আপনি পারবেন না, আপনি জীবনেও সবাইকে হ্যাপি করতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করতেছেন, এইটা যেন লোকে বলে। শুরুর দিকে বলবে না, আস্তে আস্তে বলবে। যেমন ধরেন ধরেন একটা ফ্যামিলির কথা বলি শেষ করে, ছোট করে একটা ফ্যামিলিতে মনে করেন সবাই পান্তা ভাত খাচ্ছে, তরকারি খাচ্ছে না, এই গৃহকর্তা মাংস দিয়ে ভাত খায়। হ্যাঁ, এইটা কিন্তু ভালো না, ভালো না। এটা কিন্তু ওই সংসারের লোকজন বলবে, আরে ভাই আমার বাপ তো মাংস দিয়ে ভাত খায়, আমি একদিনে পাই না। ওইটা যেন না হয়। আমি যেন আপনার মধ্যে সেই পরিবর্তনগুলি না দেখি, যে আপনার মাংস খাওয়ার ঠেলায় আপনার চেকটাই বেড়ে গেছে, কিন্তু আমার অবস্থাটা খারাপ। আমি যেন ওই জায়গাটা না দেখি। বৃষ্টি আসছে, আমরা যেন সবাই একসঙ্গে ভিজি। রোদ আসছে, আমরা যেন সবাই একসঙ্গে ঘামি। আমি ঘামতেছি, আপনি আরামে আছেন, আর বলতেছেন আরে এত বেশি কথা বলে কেন। ভাই এইটা হইলে আপনি পারবেন না রে ভাই, কথা পরিষ্কার। কারণ আপনি গণতান্ত্রিক গভর্নমেন্ট। আপনি যদি ডক্টর ইউনূসের মধ্যে আসতেন যে আমি তো আসতে চাইনি, আমার জোর করে নিয়ে আসছে, তাহলে আপনি মানতাম যে ভাই সমস্যা নাই, ওর কোনো দায়িত্ব নাই, ও দেশের মানুষকে ফিল করে না, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটাই দুঃখ লাগে যে আমরা একজন ভালো প্রধানমন্ত্রী পাইছি, কিন্তু ওনার যারা টিম, উনি তো টিম ম্যানেজার, উনি তো টিমের ক্যাপ্টেন, জি, ওনার যে টিম, সেই টিম মনে হয় ওনাকে ফলো করতে পারছে না। এটা আমার একটা বড় দুঃখ, তাল মেলাতে পারছে না মনে হয় কেন যেন ঝামেলা, নাজমুলের হয়তো আলোচনা আন্তরিক না, জি, অথবা কেন আমি আলোচনা জানি না। শেষ করব একটি প্রশ্ন দিয়ে। আপনার কাছে কি মনে হয় এখন টপ ক্রাইসিস কি দেশে, এবং তা সমাধানে তারেক রহমানকে কোন দিকে বেশি নজর দেওয়া উচিত? সমস্যা জানেন কি, যে বিদ্যুৎ ক্রাইসিস। এর জন্য একটা মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, মন্ত্রণালয় আছে, কত কিছু আছে। মানে এখন কি টপে বিদ্যুৎ আর গ্যাসই কিন্তু মূল সমস্যা? এখন মূল সমস্যা জ্বালানি সমস্যা। আগামী দিনগুলোতে জ্বালানির সমস্যা মূল সমস্যা থাকবে, কারণ এই সমস্যার সমাধান আমাদের হাতে নেই। শতকরা 100% না। এই সমস্যাটাই মূল সমস্যা থাকবে। তাতে আসলে আপনার কি যা ঝুঁকি কিছু তৈরি হতে ইনপুট, পারে বা সেটি সব মোকাবেলা বেশি কি টাকা এখানে করণীয়? আপনাকে ব্যয় করতে হচ্ছে। আপনি গরিব মানুষের ভাই, যত কিছু আপনি বলেন, আপনি তো গরিব। তো দারিদ্র্যের ভালো কোনো দিক নাই, এই কথাটা মাথায় রাখেন। দারিদ্র্যের কোনো ভালো দিক নেই। এক কবি নজরুল ইসলাম লেখছিল, হে দারিদ্র্য তুমি মনে করেছো মহান, ওইটুকু ছাড়া, ওই কথাটুকু ছাড়া দারিদ্র্যের কোনো ভালো দিক নাই। একটা দরিদ্র দেশের প্রধানমন্ত্রী, আমরা আগে বলতাম, কিন্তু আমাদের দেশে এমন এমন প্রাইম মিনিস্টার ছিল যাদের দেখে আমরা বলতাম যে দরিদ্র দেশের সবচেয়ে বিলাসী প্রধানমন্ত্রী, বিলাসী প্রেসিডেন্ট, এগুলো আমরা বলতাম কিন্তু আগে। কিন্তু আমরা অন্তত ওই জায়গাতে বাড়িয়ে আসতে পারছি যে আমার এই দরিদ্র দেশের প্রধানমন্ত্রী বিলাসী না, আর যাই হোক, এই জায়গাটা আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের ভাগ্য। অ্যাচিভমেন্ট আমরা তো অর্জন করি নাই, আল্লাহ দিয়ে দিছে, তো যোগ সেটা আমরা বলতে পারি। কিন্তু আমাদের জন্য এটা বলতে না হয় যে প্রধানমন্ত্রী বিলাসী না, কিন্তু অন্যরা বিলাসী, এটা যেন আমাদের দেখতে না হয়, এই প্রার্থনা করতে চাই।